বলেই মোমের ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো। মাথাটা আপনা আপনি হালকা কাত হয়ে গেল মোমের। চোখ দুটো খিচে বন্ধ করে রাখলো। ছাড়ুন। কেন? বলেই আরেকটু এগিয়ে গলার দিকটায় আবারও ঠোঁট ছোঁয়ালো নব। আমার অস্বস্তি হচ্ছে। নব কিছু বলল না, মোমকে আরেকটু চেপে ধরল। তখনই দরজা দিক থেকে নিশানের কণ্ঠ ভেসে এলো। নব্বাইয়া, আসিস তুই এখানে? সাথে সাথেই ছিটকে সরে গেল মোম। দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা লাগালো। তখনই নিশান দৃষ্টি দিল রুমের ভেতরে। নবকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুই তাহলে এখানেই? আমায় লাগবে নাকি মমকে? ওই আর কি, দুজনকেই। আছেও, বল কি বলবি? আমার রুম বুকিং হয়ে গেছে। এখন আঁখি আর নীল যদি আজ রাতে মুমের সাথে এখানে থাকতে পারতো সুবিধা হতো আর কি। আমি নুয়ানদের সাথে ম্যানেজ করে নিব। চলে গেল নিশান। নব গিয়ে দাঁড়ালো ড্রেসিনের সামনে। হাতে তুলে নিল মোমের ওড়নাটা। আনমনেই হাসলো। নাকের কাছে নিয়ে ঘ্রাণ দিল। তবে যা পেল তা নিয়ে সন্দিহান। এটা কি কোনো পারফিউমের ঘ্রাণ নাকি মোমের শরীরের? আর ভাবলো না, রেখে দিল ওড়নাটা। ঘুরে দাঁড়াতেই দেখলো মোমের তখনকার ড্রেসটা বাইরেই রয়ে গেল। একটা নিঃশ্বাস ফেলে সেগুলো হাতে নিয়ে ওয়াশরুমের দরজায় ঠকঠক করলো। মম, ওপেন দ্য ডোর। সাথে সাথেই মোমের কর্কশ কণ্ঠ ভেসে এলো। একদম খুলবো না, আপনি যান এখান থেকে। তুমি চেঞ্জ করছো? হ্যাঁ, কেন? কি পড়ছো? আপনাকে বলবো কেন? এবার নব ধমকে উঠল। শাট আপ ফাজিল মেয়ে, ড্রেস বাইরে রেখে উনি চেঞ্জ করছে। মোমের খেয়াল হলো সে ড্রেসে নিয়ে আসেনি। দাঁত দিয়ে জিভ কাটলো সে। আস্তেই করে দরজাটা খুলে মাথাটা বের করলো। নব দেখলো মোমকে। হাতার দিকে একটুখানি লেহেঙ্গাটা দেখা যাচ্ছে, তার মানে চেঞ্জ করতে যায়নি এখনো। টাওয়াল কই? শাওয়ার নিব আমি। নো, এত রাতে শাওন নিয়ে আবার মাথা ধরানোর দরকার নেই। মোম কথা বাড়ালো না, হাত বাড়িয়ে নিয়ে নিল ড্রেসটা। নব দুষ্টু হেসে বলল। আপনাকে ভাসছিল এতক্ষণ? মোম অপ্রস্তুত হলো, দ্রুত বলল। ছি, রোমিও একটা। বলেই ঠাস করে দরজা লাগালো। হেসে ফেললো নব। গিয়ে বসলো খাটে। ফোন বের করে টিপতে লাগলো। প্রায় 5 মিনিট পর মোম বেরিয়ে এলো। আজ যে তোমার রেজাল্ট বের হওয়ার কথা ছিল, তাকে জানো? নভের কথায় মোম ফিরল তার দিকে। আজ দিয়েছে? আপনি কি করে জানলেন? নব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মোমের দিকে। এই সামান্য ব্যাপার আমি জানবো না? মোম কিচ্ছু বলল না, লেহেঙ্গাটা নিয়ে বারান্দায় রেখে আসলো। কি পেয়েছো জানো? মোম খুব একটা আগ্রহ প্রকাশ করলো না, উদাস হয়ে জানালা দিয়ে বাইরে দৃষ্টি দিল। 4.89 উঠেছে, আর একটা পয়েন্টের জন্য প্লাস মিস হলো। মোম যেন বিশ্বাসই করতে পারছে না। নব কি বলছে এটা? অবিশ্বাস্য হাসি ফুটল মুখে। সত্যি? নব হাসলো। উঠে দাঁড়িয়ে মোমের সরাসরি দাঁড়ালো সে। হুম, এবার ভার্সিটি অ্যাডমিশনের জন্য রেডি। মুহূর্তেই মুখটা কালো মেঘে ভরে গেল মোমের। মাথাটা নিচু করে ফেলল। তা দেখে নব না জানার ভান করে বলল। কি হলো? মোম সরে দাঁড়ালো। বিছানার চাদর হাত দিয়ে গোছানোর ভঙ্গিতে বলল। ভার্সিটি অ্যাডমিশন নেব না। ওকে, তাহলে কোনো কলেজে অনার্সে ভর্তি করিয়ে দেবো। অ্যাডমিশনের জন্য পড়ালেখার প্রয়োজন নেই। কলেজেও ভর্তি হব না। কেন? মোম একটু থামলো, পরে বলল। আর ইচ্ছে নেই পড়ালেখা করার। নব এক দৃষ্টিতে তাকিয়ে রইল মোমের দিকে। মেয়েটা নিজের ভাগ্যটা নিয়ে এতটাই সিরিয়াস হয়ে গেছে যে এত ভালো একটা খবর শুনেও কোনো রিয়াকশন দিচ্ছে না। তো কি, বিয়ে করে সংসার করবে? হাত থামলো মোমের। কেমন যেন আনমনা হয়ে গেল সে। সেই বাসনা আর নেই আমার। আর ভার্সিটি ভর্তি হই বা কি, আর তা তো মাত্র কয়েকটা মাস। বুকটা মোচড় দিয়ে উঠল নভের। গিয়ে দাঁড়ালো মোমের মুখোমুখি। দু কাঁধে হাত দিয়ে মোমকে নিজের দিকে ঘোরালো। তোমার কিচ্ছু হবে না। তুমি ভার্সিটিতেও পড়বে, আর অনার্সও সিজিপি আনবে, দেন মাস্টার্স, বিসিএস, যত দূর যাওয়া যায়। একটু থামলো নব। মোম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নভের দিকে। মাথায় একটা প্রশ্ন হঠাৎই চড়া দিয়ে উঠল। উনি কি আমার অসুস্থতার ব্যাপারে কিছু জানে? আমি কালই তোমার বইগুলো এনে দেবো, আর অ্যাডমিশন টেস্টের জন্য আনবো সব। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আর টাইম লস করা যাবে না। আমি আর পড়ালেখা করতে চাই না। সাথে সাথেই নব উত্তর দিল। তোমার বড় বড় ব্যবসায়ী বলে ভেবো না তার অঢেল টাকা আছে, তাই ভবিষ্যতে ফুটবল টিমের মতো বাচ্চা সামলানোর জন্য তোমারও রোজগার করতে হবে। মোম কথাটার আগামাথে কিছুই বুঝল না। বোকার মতো ভ্রু কুচকে বলল।
ফুটবল টিম। নব যেতে যেতেই স্বাভাবিক গলায় উত্তর দিল, হ্যাঁ, 11 জন জুনিয়র প্লেয়ার। তবে তুমি চাইলে অপোনেন্ট টিমও রেডি করতে পারি, আমার কোনো প্রবলেম নেই। রাতে সিলিংয়ের দিকে তাকিয়ে নিজের ফেলে আসা স্মৃতি আওড়াচ্ছে মোম। পরের দিন নব শান্তভাবে তীর্যক দৃষ্টিতে তাকালো মোয়ানের চাচির দিকে। তারপর দৃষ্টি নামিয়ে কোমরের কাছ থেকে নিজের পিস্তলটা বের করে সামনে টেবিলে রাখলো ধীরে সুস্থে। এহসান বাড়ির মাঝারো সাইজের ড্রয়িং রুমের সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে নব। সামনেই দাঁড়িয়ে মোমের গোটা পরিবার। নবের দৃষ্টি নিবদ্ধ সামনে দাঁড়িয়ে থাকা মোয়ানের দিকে। নিস্তব্ধতা ভেঙে জয়নাল এহসানের বড় ভাই উৎসুক হয়ে বলল, জয়নাল এখনও টাকাটা শোধ করতে পারেনি তাই না? বলেই জয়নালের দিকে তাকালো। ছি জয়নাল, ওই মেয়ের জন্য তোর এত অবনতি। মেয়ে তো গেল, এবার তো বাকি তোর ওই লাফাঙ্গা ছেলে। তা ওই রোগা মেয়ে এখনও বেঁচে আছে? কথাটা বলতে দেরি হলেও মোয়ানের চেঁচাতে দেরি হলো না। জাস্ট স্ট্যাট ইওর মাউথ চাচ্চু, আমার বোনকে নিয়ে আর কথা বলবেন না। জয়নাল থামালো মোয়ানকে। আবারও সব শীতল। কিছুক্ষণ পর নব বলল, আগামী 5 দিনের মধ্যে তুমি আমার কোম্পানিতে অ্যাকাউন্টিং ম্যানেজার পদে যোগ দেবে মোয়ান। তোমার সিভি অ্যাপ্রুভ হয়েছে। পার মান্থ স্যালারি 58,000। চলবে? কথাটাই যেন বাজ পড়ল সবার মাথায়, বিশেষ করে জয়নালের ভাইয়ের। এর তো টাকা আদায় করার কথা, তা না করে মোয়ানকে চাকরি কেন দিচ্ছে, তাও আবার এত বড় মাইনে। সাথে আপাতত একটা ডুপ্লেক্স ফ্ল্যাট আর 5 গাড়ি। কাজ ভালো হলে ভবিষ্যতে আরও অফার পেতে পারো। নভের এই কথাটা যেন আরও বড় বাজ ফেললো সবার মাঝে। সবার রিয়াকশন দেখে নব বলল, আমি আপনাদের সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই জয়নাল সাহেব। আপনি আর মোয়ান, বাকিরা আপাতত যেতে পারেন। সাথে সাথে মোয়ানের বড় চাচি বলে উঠল, কেন? এটা আমাদের ড্রয়িং রুম, আমরা এখানেই থাকবো। নব শান্তভাবে তীর্যক দৃষ্টিতে তাকালো মোয়ানের চাচির দিকে। তারপর দৃষ্টি নামিয়ে কোমরের কাছ থেকে নিজের পিস্তলটা বের করে সামনের টেবিলে রাখলো ধীরে সুস্থে। তা দেখেই বড়সড় ঢোক গিলল সবাই। ওই দিনের মতো সাথে গার্ড নিয়ে আসেনি, তার মানে এটা নয় যে আমি এটা চালাতে পারি না। গুনে গুনে 6টা বুলেট ভরা আছে এতে, সেটা দিয়েই চলবে এখন। মিস হওয়ার প্রশ্ন ওঠে না। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল সবার জন্য। আর কোনো কথা না বাড়িয়ে সুরসুর করে নিজেদের রুমে চলে গেল মোয়ানের চাচা চাচি আর চাচাতো ভাই বোনেরা। আতিয়া এহসান দাঁড়িয়ে আছে দেখে নব তাকালো তার দিকে। চোখ দুটো প্রায় খাদে চলে গেছে তার। চলন বলনও বলে দিচ্ছে কতটা যন্ত্রণায় কাটছে তার দিন। নব বুঝলো এই যন্ত্রণা মোমের জন্যই। এক মুহূর্তের জন্য নভের মনে প্রশ্ন করলো, আচ্ছা, আমার আম্মু কি কখনো আমার জন্য এত উদ্বিগ্ন হয়েছে? আর ভাবলো না নব। ভাবতে গেলে যে তার নীরব অতীত বারবার খোঁটা দেবে তাকে। নরম গলায় আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি রুমে যান আন্টি। আতিয়া একবার জয়নালের দিকে তাকালো। তিনি চোখের ইশারায় যেতে বলল। তবে সামনে রাখা পিস্তল দেখে ভয়ে আতিয়া স্বামী আর ছেলেকে ফেলে যেতে ইচ্ছে করছে না। তিনি দাঁড়িয়ে রইলেন, তার ভয় মিশ্রিত দৃষ্টি পিস্তলে নিবদ্ধ দেখে নব হেসে ফেলল। বলল, ভয় পাবেন না, আমি অকারণে কাউকে মারি না। আর এখানে যদি জয়নাল সাহেবকে মারারি হতো তাহলে এতক্ষণ ওয়েট করতাম না, প্রথমেই মেরে দিতাম। আপনি যান এখন। আতিয়া কিছুটা স্বস্তি পেল। ধীরে ধীরে পা ফেলে চলে গেল রুমে। বসুন। নভের শক্ত কণ্ঠে কোনো প্রত্যুত্তর করল না দুজনেই। নভের সামনাসামনি সোফায় বসলো। নভ শান্ত দৃষ্টি দিল মোয়ানের দিকে। মমির অসুস্থতা নিয়ে কাউকে জানো না কেন? মোয়ান জয়নাল দুজনেই চমকালো। নভ কী করে জানলো এটা? তবু মোয়ান নিজেকে ঠিক রাখার ভান করে বলল, তেমন কিছু না, ওই আর কি একটু। বলতে দিল না নভ। সিরিয়াস ব্রেন ক্যান্সার অন লাস্ট স্টেজ। শি হ্যাজ জাস্ট ফিউ মান্থস লেফট। বিষয় নিজেদের মধ্যে চাচাই করলো মোয়ান আর জয়নাল। আমার মম গত 1.5 মাস ধরে আমার কাছে আছে। এর মধ্যে এটা জানাটা অস্বাভাবিক কিছু না। নোয়ান মাথা ঝুঁকালো। জয়নালের চোখেও পানি ভিড় করলো। আপনার একটা মেয়ে আছে, মৌচাক এহসান। তার জন্য আপনি কিছুদিন পর পরই টাকা নিতেন, ব্যাংক থেকে লোন, এর থেকে টাকা ওর থেকে টাকা। আমার থেকে নিতে নিতে 16 লক্ষ টাকা নিলেন। অফিসের স্টাফ বলে জেরা করা হয়নি। যাতে চাইলে বলতেন আপনার মেয়ের জন্য লাগবে, কিন্তু কখনো এক্স্যাক্ট কারণটা কি বলেছেন কাউকে? আমি টাকা ফেরত যাওয়ার সময় তো বলতে পারতেন মমের ব্যাপারে। এরকম বোকামিটা আপনার থেকে আশা করিনি। নভের কথা এবার হু হু করে কেঁদে উঠলেন জয়নাল। নব বিরক্ত হলো। এখন কেন কাঁদছেন?
শুরু থেকে যদি সবার সাথে পরামর্শ করতেন তাহলে ঠিকই কোনো না কোনো উপায় পেতেন। এত দূর বিষয়টা গড়াতো না। জয়নাল যেন চরমভাবে আত্মতৃপ্তি করছেন কাঁদতে কাঁদতে। আমি বুঝতে পারিনি স্যার, চরম ভুল হয়ে গেছে আমার। তখন যদি মোমার ছেলে মানুষই গুলো না শুনে কিছু করতাম তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। কিছুক্ষণ নীরবতা, কণ্ঠ খাদে নামিয়ে মোয়ান বলল, বোন তখন ইন্টার ফার্স্ট ইয়ারে একটা টার্মিনাল এক্সাম চলছিল। 4টা পরীক্ষা শেষ। পরের দিন কেমিস্ট্রি পরীক্ষা হলেই প্রথমেও সেন্সলেস হয়ে পড়ে যায়। কলেজ থেকে ফোন করায় দ্রুত গিয়েছিলাম সেখানে। তখন বোন সেন্সলেস ছিল। হসপিটালে নিয়ে গেছিলাম ওই দিন প্রথম। তার আগে বোনকে নিয়ে তেমন হসপিটালের মুখ হওয়া লাগেনি, ওই একটুখানি প্রবলেম ছাড়া। সেন্স ফেরার পর নিজেকে হসপিটালে পেয়ে বোন হাসছিল। প্রথম কথাটা ছিল ওর, জানো ভাইয়া, হসপিটালের ফিনাইলের গন্ধটা না খুব ভালো লাগছে আমার। আমি এবার থেকে মাঝে মাঝে হসপিটালে আসবো। তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম। তবে ওর কথাটা যে সত্যি প্রমাণিত হতে যাচ্ছে জান জানলাম 3 দিন পর, রিপোর্ট হাতে পাওয়ার পর। জানলাম আমার ছোট্ট বোনের মধ্যে বিস্তার করছে এক বিশাল রোগ। ততক্ষণ সেকেন্ড স্টেজ চলছিল। আম্মি জানালো, আব্বু জানালো, বাড়ির সবাই জানালো। বোনকে কিছু জানাতে না সতর্ক করেছিলাম বোনকে কিছু না জানাতে। কিছুদিন চলছিল ওইভাবেই। বোনকে অনেক হাবিজাবি বুঝিয়ে ঔষধ খাওয়াতাম। ততদিন আরও একবার সেন্সলেস হয়ে পড়েছিল। এন্টার পরীক্ষার সময় রাত জেগে প্রেসার দিয়ে পড়তে গিয়ে ডাক্তারের সাথে আলোচনা করার পর তিনি বলেন অপারেশন পর্যন্ত লেখাপড়া বন্ধ রাখতে হবে ওর। অনেক চেষ্টা করেও পারিনি বোনকে রাজি করাতে। রোজ করেই সায়েন্স থেকে আর্টসে নিয়ে গেলাম। প্রচুর কেঁদেছিল ওই দিন। চিৎকার করে বলেছিল, ভাইয়া তুমি আমার মেডিকেল পড়তে দিলে না, আমার গলায় টেটোস্কোপ ঝুলতে দিলে না। ওই দিন আমি আমার বোন থেকে ওর স্বপ্ন, ওর অর্ধেক প্রাণী কেড়ে নিয়েছিলাম। এর মাঝে আবার বাড়ির বাকিরাও ওকে কেমন আলাদা চোখে দেখতে শুরু করলো। যেই বড় চাচি সারাক্ষণ বলতো তুই আমার বৌমা হবি, আমার আবিদের বউ হবি, সেই চাচি ওকে দেখলে নাক ছিটকাতে শুরু করতো। আবিদ ভাইয়াও সারাক্ষণ মোমো বলতে পাগল ছিল। বোন কাঁদলেই বলতো, কাঁদিস না, কাঁদছিস কেন? বিয়ের পর অন্য কোথাও নিব না তো, এই বাড়িতেই থাকবি। সেই আবিদ ভাইয়ার কাছে বোন ঘুরতে যাওয়া আবদার করলেই বলতো পারবো না। একটু থামলো মোয়ান, মনোযোগ দিয়ে নব শুনতে লাগলো মোয়ানের কথাগুলো। সময় দিল মোয়ানকে। মোয়ান আবারও বলতে শুরু করলো, কিছুদিন পর কলেজ থেকে ফেরার পথে আবিদ ভাইয়াকে দেখেছিল বোন। তবে সে একা ছিল না, সাথে আরেকটা মেয়েও ছিল। বোন ছোট হলেও খুব দ্রুত বুঝে ফেলল এরা সাধারণ নয়। বাড়িতে আসার পর কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল বোনটা। অপেক্ষা করছিল, তবে আমাদের কাউকেই জানায়নি। রাতে যখন আবিদ ভাইয়া ফিরল তখনই বোন জমিয়ে রাখা সব রাগ ঝাড়তে শুরু করলো। চাচিকে বিচার দিল, তবে খুব একটা লাভ হলো না। বাড়ির প্রত্যেকেই জানতো আবিদ ভাইয়ার জন্য আমার বোন কিছুটা দুর্বল। তবে আবিদ ভাইয়া যে মুহূর্তে পরিবর্তন হয়ে যাবে তা কল্পনা বাহিরে ছিল আমাদের। সেদিনই চাচির মুখের উপর বলেছিল বোনকে, তুই একটা অপয়া, নিজে তো ব্রেন ক্যান্সারে মরবি। আমার ছেলেকে বিয়ে করে কি ওকেও মারতে চাস নাকি? নিজেকে অসুস্থতার ব্যাপারে ওই দিন প্রথম জেনেছিল বোন। আবিদ ভাইয়া ওদিন বোনকে দূরে ঠেলে দিয়েছিল। ছোটবেলা থেকে তার দেখানো ভালোবাসার মুহূর্ত উবে গেল। আমরা চেয়েও কিছু করতে পারিনি। আমার বোনটা এতদিন দরজা লাগিয়ে কেঁদেছিল। ব্যাপারটা মোটেও সুবিধার ছিল না। বোন কখনোই প্রয়োজন ছাড়া দরজা খিল দিত না। বাড়িতে তেমন প্রবলেম ছিল না। বাবা, চাচা, আমিও, ওর নিজের ভাইয়াও, আমাদের নিয়ে তেমন প্রবলেম নাই। আর ছিল আবিদ ভাইয়া। যেহেতু ভবিষ্যতে তার সাথে সংসার করার কথা ছিল, তাই বোন তাকে স্বাভাবিকভাবেই নিত। আর আবিদ ভাইয়াও স্বাভাবিক ছিল। পরদিন দরজা ভেঙে বোনকে সেন্সলেস অবস্থায় পেয়েছিলাম। ওই দিন প্রথম তার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হয়। হসপিটালে সেন্সলেস হয়েই পড়ে থাকে। আমরা দুরন্ত সবসময় লাফাতে থাকি এবং বোনটাকে শান্ত হয়ে গেল বোনটা যে শান্ত হয়ে গেল, সেই থেকে আজ পর্যন্ত ওর আড়াল হওয়া রূপটা আর দেখা গেল না। ওই দিন বোন আম্মা
আর আব্বুর হাতে নিজের মাথা দিয়ে দিব্যি কাটিয়ে দিয়েছিল। ওর অসুস্থতার ব্যাপার যেন আর কেউ না জানে। ও চায় না আর কেউ ওকে তুচ্ছ তাচ্ছিল্য করুক, ওকে দেখে নাক ছিটকাক। বলেছিল ও আর যেই কটা দিন বাঁচবো সবার সাথে সাবধানে মানুষের মতন বাঁচতে চাই। 2 মাসের মাথায় অপারেশন করা হয়েছে ওর। আমি সবে মাত্র মাস্টার্স কমপ্লিট করলাম, চাকরি খুঁজছিলাম। এক কথায় আমি তখন বেকার। সেবারই আব্বু প্রথম ধার নেওয়া শুরু করেছে। ভেবেছিল বোনের অপারেশনের পর শোধ করে দিবে। তবে অপারেশনটা হলেও সাকসেসফুল হয়নি। আরও খারাপ হতে লাগলো বোনের অবস্থা। 3rd স্টেজে পড়লো। সেই থেকে শুরু হলো থেরাপি প্রত্যেক মাসে। এখন ওভাবেই চলছে। থামলো মোয়ান। 2 হাতে মুখ ঢেকে কান্না আটকানোর চেষ্টা করলো। নব শুনলো মনোযোগ দিয়ে। কিছুক্ষণ নীরবতায় কাটলো। এরপর নব বলল, আন্টিকে ডাকো মোহন। আতিয়া আসলো। নব এবার সবার উদ্দেশ্যে বলল, ভেবেছিলাম কথাটা আরও পরে জানাবো, তবে সব শুনে মনে হলো আজই জানিয়ে রাখি আপনাদের। একটু থেমেই নব আতিয়ার দিকে তাকালো। আমি আপনার মেয়েকে ভালোবাসি আন্টি, আমি ওকে বিয়ে করতে চাই। কথাটাই যেন বাজ পড়ল সবার মাথায়। আতিয়া তড়িঘড়ি করে কিছু বলতে যাবে, তার আগেই নব হাতের ইশারায় থামতে বলে বলল, হুম, মতামত চাইনি, জাস্ট জানিয়ে রাখলাম আপনাদের, কারণ এই মুহূর্তে ধুমধাম করে বিয়ে করাটা সম্ভব নয়। আর আপনারাও ভালো করে জানেন যে মোম এত সহজে রাজি হবে না বিয়েতে। তাই আমি আমার সময় বুঝে করে নেব বিয়ে। আর হ্যাঁ আন্টি, এত কান্নাকাটি এবার বন্ধ করুন। মোম এখনও ঠিক আছে, ইভেন থাকবেও। মোয়ান বলল, না স্যার, ডাক্তার বলল আর মাত্র কয়েকটা মাস। তা আমি মানি না। আমি যথেষ্ট খারাপ একটা ছেলে। আল্লাহর প্রতি তেমন একটা মনোযোগ নেই, তবে বিশ্বাস আছে। সে বিশ্বাস থেকেই বলছে আমার মোমের জন্য কোনো না কোনো পথ আল্লাহ ঠিকই রেখে গিয়েছেন। আমাদের শুধু কষ্ট করে সেই পথটা খুঁজে দেখা বাকি। তো এইভাবেই ভেঙে না পড়ে আমার মোমকে সুস্থ করে তুলতে আমাকে সাহায্য করুন। সবাই কেন যেন একটু আলোর আশা খুঁজে পেল। আতিয়া উৎসুক হয়ে বলল, সত্যি আমার মম ভালো হয়ে যাবে, আল্লাহ ওকে সুস্থ করে তুলবে। নব মৃদু হাসলো। সে নিজেও তো শিওর নয়, তবে নিজেকে হার মানাবে না। আর এদেরও এখন ঠিক রাখতে হবে। তাই আস্তে করে বলল, ইনশাআল্লাহ। বলেই তাকালো জয়নাল আর মোয়ানের দিকে। তা দেখে তারাও বলল। নব বলল, মোমের এই পর্যন্ত সকল রিপোর্ট প্রেসক্রিপশন সব আমার চাই। আর মোহন, আগামীকাল শাহবাগের মেডিকেল হসপিটালে আমার সাথে যাবে তুমি। দেশের নামকরা কয়েকজন নিউরোলজিস্টের সাথে মিটিং ফিক্সড করেছে। মোমের ব্যাপারে কথা হবে। তাই তাই তোমার যাওয়া উচিত। আর আমি এখন একটু মোমের ঘরে যেতে চাই। মোয়ান রাজি হলো। নবকে সাথে করে নিয়ে গেল মোমের জন্য নির্ধারিত রুমে। 11টা প্রায়। ওয়েলকাম ওয়েলকাম। আর সামনাসামনি নভের চোখে পড়ল জল জল করে পেঁচানো হাতের কারুকাজযুক্ত লেখা, মৌচাকের মধুময় রাজ্যে আপনাকে স্বাগতম। আলতো হাসল নব। তবে শব্দের উৎস খোঁজার জন্য রুমের ভেতর প্রবেশ করতেই ডানে চোখ পড়ল খাঁচায় বন্দি তোতা পাখিটাকে, যেটি বারবার লাফিয়ে লাফিয়ে বলছে, মৌসাক এসেছে, মৌসাক এসেছে। হেসে ফেলল নব। পেছন থেকে মোয়ান বলল, এটা বনই এসব বলা শিখিয়েছে। নব রুমটার চারিদিকে চোখ বুলালো। গোলাপি রং করা দেয়ালে ভর্তি নানা রকম হাতের কাজে। এক এক পাশ পুরোটাই ছবি ঝোলানো, মোমের ছবি সহ। নব এগিয়ে গেল ছবিগুলোর দিকে। একটা ছবিতে মোম চোখ ছোট ছোট করে কিটকিটিয়ে হাসছে, আর একটা টেডি জড়িয়ে আছে। নব হাত বোলালো ছবিটায়। ছবি জমানো বোনের একটা শখ, তাই এই সব। নব হাত সরালো। খাটে চোখ যেতেই দেখলো কয়েকটা টেডি পড়ে আছে বিভিন্ন রুমের। নব এগিয়ে গেল তোতা পাখিটার কাছে। খাঁচাটা হালকা নাড়িয়ে দিল, সাথে সাথে পাখিটা জানা ধাপচে বলল, মোমবাতি, মোমবাতি। নব মৃদু হাসলো। মোয়ানের দিকে তাকিয়ে বলল। আমি এটা মোমের কাছে নিয়ে যেতে চাই। মোয়ান মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ নিন না, বোন খুব খুশি হবে এটা পেলে। আরও কিছুক্ষণ মোমের রুমটা পর্যবেক্ষণ করে নব মোমের পাখিটা আর মোয়ানের থেকে মোমের সকল রিপোর্ট নিয়ে এহসান বাড়ি ছাড়ল। আতিয়া অনেকবার কিছু খাওয়ার জন্য বলল, তবে নব খেলো না। শুধু এইটুকুই বলল, যেখানে আমার মোমকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় সেখানে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বলেই বেরোতে নিলে পেছন থেকে আতিয়া ডেকে বলল, আমার মেয়েটাকে আমি একটু দেখব। নব উত্তর দিল। সময় হলে অবশ্যই দেখতে পারবেন। আর কিছু বলল না নব। বেরিয়ে গেল এহসান বাড়ি থেকে।
পরদিন টিস্যুর রিসেপশন থেকেই নব চলে আসে শাহবাগের মেডিকেয়ার হসপিটালে। মোয়ানও আগে থেকেই অপেক্ষা করছিল নভের জন্য। আসতেই রাজকীয় স্টাইলে ভেতরে ঢুকলো নব, পেছন পেছন মোয়ানও। হসপিটালের কনফারেন্স রুমে উপস্থিত হয়েছে বাংলাদেশের নামকরা 18 জন নিউরোলজিস্ট। অপেক্ষার প্রহর কাটিয়ে উপস্থিত হলো নব। সবাই বিনয়ী হলো। প্রায় 1.5 ঘন্টার মিটিংয়ের পর জানানো হলো যে এখনও পর্যন্ত বাংলাদেশে এরকম সিরিয়াস ব্রেন ক্যান্সারের অপারেশন শুরু হয়নি। নব আর মোয়ান হতাশ হলো, তবে হাল ছাড়লো না। সবাইকেই জানিয়ে দেওয়া হলো এর সলিউশন খুঁজে বের করতে যত টাকা লাগে নব দেবে। কেটে গেল আরও 5 দিন। বাগান বাড়ি ছেড়ে সবাই শহরের বাড়িটাই এসেছে। আমার আকাশের চাঁদ অন্য কেউ পরখ করার অধিকার তার নেই। ওই চাঁদের আলোয় শুধু এই অবয়ব আনিসের জন্যই বরাদ্দ। নব চোখ বোলালো মোমের পুরো মুখশ্রীতে, পরখ করলো মোমের চঞ্চল আঁখি জোড়ায়, হালকা ফাঁক করে যাওয়া মোমের ঠোঁট জোড়ায়। এগিয়ে গেল মোমের কাছে, হালকা বাতাসে উঠতে থাকা মোমের বেবি হেয়ারগুলো আঙুল দিয়ে সরিয়ে দিল। থুতনিতে হাত ঠেকিয়ে মুখটা একটু তুলল মোমের। আবেশে চোখ বুঝল মোম, হৃদয় কাঁপছে তার। থুতনি থেকে হাত সরালো নব, তবে মোমের কোনো পরিবর্তন হলো না। নবের হাত ছিল মোমের বাম হাত। ধীরে ধীরে ওপরে তুলল হাতটা। ঠান্ডা কিছু একটা ছিল মোমের অনামিকা আঙুল। মোম বেশ অনুভব করছে, তবে আঁখি দয় খুলল না। তবে তা বেশিক্ষণ টিকল না। নভের পুরো ঠোঁটে স্পর্শ হাতে পেয়ে চোখ খুলল মোম। হাতের আঙুলে একটা চকচকে সাদা পাথরযুক্ত আংটি আবিষ্কার করল মোম। খুব সহজেই বুঝে ফেলল এটা ডায়মন্ড। প্রশ্ন করার আগেই নভের কোমল কণ্ঠ ভেসে এলো, ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন নাও, জাস্ট অ্যান্সার মি। একটু থামলো নব। মোমের হাত থেকলো চোখের দিকেই তাকালো। কি মোহনীয় সেই দৃষ্টি! তাকানো দায় হয়ে পড়েছে মোমের। দৃষ্টি নামিয়ে এদিক ওইদিক তাকালো। উইল ইউ বি মাই জুলিয়েট? তুমি কি আমার জুলিয়েট হবে? ব্যাস, দৃষ্টি শান্ত হয়ে গেল মোমের। চোখ জোড়া আপনা আপনি ঠেকলো নভের চোখে। কি বলল নব? তো জুলিয়েট মানে? নভের কণ্ঠ অন্যরকম হলো। তুমি তো আমার রোমিও ডাকো, তাই না? আমি আমি হাজার নারীর রোমিও হয়েছে, তবে আজ পর্যন্ত তাদের মধ্যে কোনো মেয়ের মাঝে আমার স্বস্তি খুঁজে পাইনি। আমি যথেষ্ট খারাপ চরিত্রের মানুষ। তবে মোম, তুমি বিশ্বাস করো, তোমার আগমনের পর আমি আর পারিনি অন্য মেয়ের সান্নিধ্যে যেতে। চেষ্টা করেছিলাম কয়েকদিন, তবে জানো তো মোম, অদ্ভুত ভাবে না, তখন আমার চোখের সামনে তোমার মুখটা ভেসে উঠত। মনে হতো যে আমি কোনো না কোনোভাবে তোমার সাথে অন্যায় করছে, আর পারতাম না ওই মেয়েগুলোর সাথে ইন্টিমেট হতে। একটু থামলো নব, তারপর আবারও বলতে লাগলো, কখন যে তুমি আমার জীবনে আধারের তারাবাজে হয়ে এক ছোটা আলোর রূপে ধরা দিলে বুঝতেই পারিনি। কখন যে তোমায় নিজের থেকে বেশি নিজের করে ফেলেছে তাও বুঝতে পারিনি। তবে এখন আমি নিজের থেকে বেশি বিশ্বাস করি যে উইদাউট ইউ আই ক্যান্ট লিভ এ সিঙ্গল সেকেন্ড। আই লাভ ইউ মাই জুলিয়েট। উইল ইউ বি মাইন ফর এভার? থামলো নব, অপেক্ষা করতে লাগলো মোমের উত্তরের। মন বলছে এক্ষুনি মোম লাজুক হাসবে, মাথাটা একটু নামিয়ে ফেলবে, এতেই নব তার উত্তর পেয়ে যাবে। তারপর আলতো করে নব জড়িয়ে ধরবে মোমকে। তবে সেই সুন্দর মুহূর্তের ভাবনা বেশিক্ষণ টিকল না। মোমের ধাক্কায় ঘোর কেটে গেল নভের। নিজেকে সামলে তাকালো মোমের দিকে। তার চোখের পানি, মুখের ভাবটা এমন যেন রাগে ফুঁসছে। ঠিক তাই হলো। রাগে গজগজ করতে করতে মোম বলল, আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা প্লেবয়কে আমি ভালোবাসবো? আমি মৌচাক এহসান, আমি? একবার নিজেকে দেখুন, আর আমাকে একবার দেখুন। আমি চাইলেই শত শত ছেলে আমায় বিয়ে করার জন্য লাইন থাকবে, লাগিয়ে দাঁড়িয়ে থাকবে, আর সেখানে আপনার মতো একটা চরিত্রহীনকে আমি কিনা? হ্যাঁ। নব অবাক নয়নে তাকিয়ে আছে মোমের দিকে। এসব কি বলছে মোম? এতদিনে কি নভের প্রতি একটু মায়া ভালোবাসা জন্মায়নি তার? সত্যিই জন্মায়নি? এসবের জন্যই আমার সাথে এখনো কিছুই করেনি, তাই না? ভালো মানুষ সাজার জন্যই তো, রাইট? তার ছেলের হাসি হাসলো মোম। আপনার ধারণা ভুল প্রমাণ হলো মিস্টার অবয়ব রানিশ। আপনি আমায় এখনো বুঝতে পারেননি। এই সব কিছুই বৃথা আপনার। আমার মতে মেয়েকে ভালোবাসার কোনো যোগ্যতাই নেই আপনার মধ্যে, বুঝেছেন? আর কখনো আমার সামনে আসবেন না। এসব প্রেম নিয়ে তো একদমই না, মনে থাকে যেন। দাঁড়ালো না মোম, ধপধপ পায়ে ছাদ ত্যাগ করলো, আর পেছনে ফেলে গেল থমকে যাওয়া নবকে। হাঁটু ভেঙে বসে পড়ল নব। দুহাতে যেন ভর ছেড়ে দিল। স্তব্ধতার রেশ কাটল। পুরো দুনিয়া যেন কেঁপে উঠল নভের চিৎকারে।
কোথাও যেন শুনেছিল নব, শুনলে চিৎকার, অন্তরে সব অতৃপ্ত কষ্ট দূর হয়ে যায়। তাই তো সেও আজ সেইটাই চেষ্টা করলো, কিন্তু দূর হলো কি? মনে তো হচ্ছে না। মোমের কথাগুলো কি এতটাই তীব্র ছিল যে নভের বুকে ছুরির মতো বিঁধল? নব কি সত্যি তার জুলিয়েটকে ভুল ভেবেছিল? ভাবতে পারছে না নব, আর পারছে না মোমের সম্পর্কে নেতিবাচক চিন্তা করতে। তার মোম কখনোই ভিন্নরূপী হতে পারে না। সে তার মোমকে ঠিক যেমনটি চিনেছে, মোম তেমনই। না, মোমের মাঝে কোনো বহুরূপী বসবাস নেই। উচ্চমানের অন্তকষ্ট নিয়ে নব নিজেই বলে উঠল, কেন এসব বললে মম? আমি জানি তুমি কেন এসব বলছো, কিন্তু জানার সত্ত্বেও আমার যে তোমার কথাগুলো সহ্য হচ্ছে না। তুমি কি পারতে না তোমার কষ্টগুলো আমার সাথে ভাগ করে নিতে? কেন এত ভালো তুমি? কেন তুমি আমায় কষ্ট দিতে চাও না? তুমি নিজে কি জ্বলছো না? বলো, জ্বলছো না তুমি? ঘন শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো নব, শান্ত করলো নিজেকে। বাঁকা হাসি ফুটলো ঠোঁটের কোণে। এবার আর প্রেম প্রস্তাব নয় জুলিয়েট, ডিরেক্ট বিয়ে করবো তোমায়। তবে তার আগে তোমাকে একটু পড়তে হবে, বুঝতে হবে এই প্লে বয় অপয় ব্রায়ানিশ তোমার জীবনে কি। কাল থেকে আমার অন্য রূপ দেখবে তুমি। বি রেডি ফর নিউ অপয় ব্রায়ানিশ, মাই জুলিয়েট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে, অর্থাৎ নুসরাত চ্যানেলে। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করে গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা।